2026 সালের সেই নিস্তব্ধ রাত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। ঘাতকরা ভেবেছিল সীমান্ত পার হলেই তারা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, কিন্তু নিয়তি তাদের জন্য অপেক্ষা করছিল পশ্চিমবঙ্গের এক অন্ধকার অলিগলিতে। এসটিএফের এক শ্বাসরুদ্ধকর অভিযানে অবশেষে বন্দী হল এই হত্যাকাণ্ডের দুই মূল ঘাতক ফয়সাল আর আলমগীর। কিন্তু এই গ্রেপ্তার কি শুধুই পুলিশের সাফল্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রক্ত হিম করার রাজনৈতিক অঙ্ক? আপনি যা দেখছেন সত্য কি তার চেয়েও ভয়াবহ? আজ আমরা উন্মোচন করব সেই নীল নকশা, যা কেবল খুনিদের নয় বরং পর্দার আড়ালের আসল মাস্টারমাইন্ডদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলবে। প্রস্তুত হন, কারণ পরবর্তী কয়েক মিনিট আপনার গা শিউরে উঠতে পারে। বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের পর যখন দেশ নতুন এক গন্তব্যের দিকে এগোচ্ছিল, ঠিক তখন রাজপথ রঞ্জিত হল শরীফ ওসমান হাদির রক্তে। ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র হিসেবে তিনি কেবল একজন বক্তা ছিলেন না, বরং তিনি ছিলেন এক বলিষ্ঠ কণ্ঠস্বর। ঢাকা ৮ আসনের রাজনৈতিক সমীকরণে তার ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে তার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। তাই এই প্রস্থান বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি করেছে তা অপূরণীয়। কিন্তু এই হত্যাকাণ্ডের ধরন আমাদের এক রহস্যের গোলক ধাঁধায় ফেলে দেয়। অনুসন্ধানের সাংবাদিকতায় আমরা দেখেছি এই ধরনের হাই প্রোফাইল খুনের পেছনে সবসময়ই কোনো শক্তিশালী রাজনৈতিক শক্তির ইশারা থাকে। হাদিকে কেন টার্গেট করা হলো? তিনি কার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন? ঘটনার রাতে ঘাতকরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে হাদিকে আক্রমণ করে এবং মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়। এরপর শুরু হয় এক নাটকীয় পলায়ন পর্ব। আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, খুনের পর ঘাতকরা সরাসরি ঢাকার বাইরে চলে যায় এবং মেঘালয়ের দুর্গম পাহাড় ডিঙিয়ে সীমান্ত পার হয়। প্রশ্ন জাগে, কড়া নজরদারি এড়িয়ে এই পলায়ন রহস্যকে নিছকই ব্যক্তিগত কৌশল, নাকি এর পেছনে ছিল কোনো সেফ প্যাসেজ বা নিরাপদ করিডোর? সীমান্ত পার হওয়ার জন্য যে লজিস্টিক সাপোর্ট প্রয়োজন, তা কি কোনো প্রভাবশালী রাজনৈতিক মহল থেকে সরবরাহ করা হয়েছিল? এখানেই উঠে আসছে এক ভয়াবহ জামাল খাশোগি মডেল। আমরা বিশ্লেষণ করে দেখেছি, ঘাতকদের ধরিয়ে দিয়ে কি আসলে মূল হোতাদের বাঁচানোর চেষ্টা চলছে? অনেক সময় দেখা যায়, যখন অপরাধীরা ধরা পড়ে যায় তখন তদন্ত কেবল তাদের মাঝেই সীমাবদ্ধ থাকে এবং পর্দার আড়ালের মূল পরিকল্পনাকারীরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস ফ্যাক্টর এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হাদির অবস্থান এই খুনের মোটিভকে আরও রহস্যময় করে তোলে। হাদি কি এমন কোনো তথ্য জানতেন যা ফাঁস হয়ে গেলে অনেক বড় রাজনৈতিক নেতার কেরিয়ার ঝুঁকির মুখে পড়ত? ফয়সাল আর আলমগীর এখন বন্দী, কিন্তু রিমান্ডে কি বের হয়ে আসবে সেই রাঘব গোয়ালদের নাম, যারা পর্দার আড়ালে বসে এই খুনের ছক কষেছিল? সীমান্ত পার হয়ে পালিয়েও শেষ রক্ষা হয়নি ঠিকই, কিন্তু মূল মাস্টারমাইন্ডটা এখনও জনসম্মুখে আসেনি। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য মতে ঘাতকদের কাছে বিপুল পরিমাণ অর্থ এবং জাল পাসপোর্ট সরবরাহ করা হয়েছিল। এই অর্থায়ন কোথায় থেকে এলো? কার নির্দেশে তারা হাদির মতো একজন উদীয়মান নেতাকে সরিয়ে দেওয়ার সাহস পেল? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি কেবল একটি ব্যক্তিগত আক্রোশ নয়, বরং দীর্ঘমেয়াদী এক রাজনৈতিক সমীকরণ মেলাতেই এই রক্তাক্ষী পথ বেছে নেওয়া হয়েছে। হাদি হত্যাকাণ্ডের এই ইনভেস্টিগেটিভ ডকুড্রামায় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, এটি কেবল একটি সাধারণ হত্যাকাণ্ড নয়, বরং এর শেকড় অনেক গভীরে পোঁতা। প্রতিটি পয়েন্ট, প্রতিটি মোড় ইঙ্গিত দিচ্ছে এক বিশাল ষড়যন্ত্রের দিকে। রাজপথের সেই রক্ত এখনও শুকায়নি, আর মানুষের মনে জমে থাকা ক্ষোভ দানা বাঁধছে। সত্য হয়তো এখনও ঢাকা পড়ে আছে ধোঁয়াশায়, তবে সময়ের সাথে সাথে সেই নীল নকশা উন্মোচিত হবেই। ঘাতকরা ভেবেছিল তারা পার পেয়ে যাবে, কিন্তু তারা জানতো না যে প্রতিটি রক্তের ফোঁটা একদিন কথা বলে উঠবে। আজ ফয়সাল আর আলমগীরের বন্দী হওয়া কেবল হিমশৈলের চূড়া মাত্র। এর পেছনে থাকা অদৃশ্য হাতগুলো যতক্ষণ না শিকলবন্দী হচ্ছে, ততক্ষণ কি হাদির আত্মার শান্তি পাবে? ততক্ষণ কি বাংলাদেশের রাজনীতি কলঙ্কমুক্ত হবে? এই প্রশ্ন আজ কোটি মানুষের মনে। আমরা শেষ পর্যন্ত দেখতে চাই, আইন কি কেবল খুনিদের শাস্তি দেবে, নাকি সেই মাস্টার মাইন্ডদেরও টেনে আনবে আলোর নিচে, যাদের ইশারায় এই বর্বর